এই জয় বাংলা বলেই তো বাংলাদেশ স্বাধীন হইল। এখন জয় বাংলা বললে এত অস্থিরতা কেন বাইরে হইতেছে? নারীদেরকে অপমান করা, বয়স্কদেরকে কান মলে দেওয়া, এই জিনিসগুলো এখন সমাজে চলছে। বড় শখ ছিল ইউনূসের, সরকার প্রধান হবে। কলঙ্কজনক অধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করে দিয়ে গেছেন। শেখ হাসিনার তো পালাই নাই। শেখ হাসিনা কি নিজে ইরানের সাহা নাকি? প্লেন চালাই চলে গেছে। হাদির আরো অনেক দোষ থাকতে পারে, কিন্তু হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা তো সে করেনি। এরশাদকে যখন হসপিটালে নিয়ে যায়, এরশাদ বলে হে সুস্থ, কিন্তু শেখ হাসিনা বড় ডাক্তার। সরকারের যে কর্মকাণ্ড, সিদ্ধান্ত, সবকিছু এটা হযবরল মনে হচ্ছে। রাজনীতিতে এরকম চালাই করে তারা এখন কিচেন থেকে বেডরুমে পর্যন্ত যাবে, কথা বের হয়ে আস্তে আস্তে। শুরু করতে চাই বদিউর রহমান আপনার কাছ থেকে। আমি জানতে চাচ্ছি 69-এর অভ্যুত্থানের সময় একদিকে আইয়ুব খান আর অন্যদিকে ছিলেন তোফায়েল আহমেদ, মাঝখানে আর কেউ ছিলেন না। এই মহান মুক্তিযুদ্ধে তার অবদান আসলে বলে আমরা কেউ শেষ করতে পারবো না, ওনার অনেক অবদান ছিল। সেই মহান নেতাকে জাতি যেভাবে স্মরণ করলো তাতে আপনি কি সন্তুষ্ট? আমার একটা দুর্ভাগ্য হলো আমি মোটামুটিভাবে জানাজাতে যাই, কোনোদিন 2টা জানাজাও পড়ি বিখ্যাত ব্যক্তি যারা আছে, কিন্তু সেদিন আমি ওনার জানাজার খবরটাই আগে পাই নাই। জানাজা হয়ে গেল ওই যে ধানমন্ডি তাকওয়া মসজিদে, তখন আমি খবরটা পেলাম। তো এই দুর্ভাগ্যটা, কারণ আমরা তো সেই সময় সরাসরি ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনের মধ্যে জড়িত ছিলাম। তো এখন এই রাজনৈতিক ব্যক্তিত্ব, তোফায়েল সাহেবের সাথে আমার পার্সোনালিও কিছু আলাপ টালাপ ছিল, কথাবার্তাও হতো। আজকে তো দেখলাম শাহদিন মালিক এই অল্প কথায় স্বল্প স্মৃতি একটা লেখাও লিখলেন। তো আমার এরকম কিছু স্মৃতি আছে। জাতি, আমি যতটুকু খবর টবর যেটা দেখেছি, তাতে আমাদের দেশে রাজনৈতিক যে প্রতিহিংসা থাকে সেটার থেকে বোধহয় আমরা মুক্ত হতে পারিনি। এরকম একটা নেতাকে রাজনৈতিক অঙ্গনে যেভাবে সম্মান দিয়ে শোক প্রকাশ করার কথা দলমত নির্বিশেষে, সেটা আমি দেখিনি। এবং এটা এর আগে আমরা নিজ দলের মধ্যেও দেখেছি যে মান্নান ভূঁইয়া যখন মারা গেল, যেহেতু সংস্কারপন্থী ছিল, তখন দেখা গেল তার নিজ দল থেকেও তার প্রতি তেমন একটা সম্মানজনক কিছু দেখানো হয়নি। তো সেদিক থেকে যতটুকু সম্মান দেখানোর কথা সেটা হয়নি। আমার প্রত্যাশা এবং যেটুক দেখলাম প্রাপ্তি, এর মধ্যে একটা বিশাল ফারাক রয়ে গেছে। কিন্তু কিছুদিন আগে জুলাই আন্দোলনে যারা মারা গিয়েছিলেন তাদেরকেও তো দেখা গেছে শহীদ মিনারে নিয়ে একটা শ্রদ্ধা জানানো হয়েছে, বা আমরা দেখেছি রিসেন্ট একজন ব্লগার মারা গিয়েছেন কারিনা কাইসার, তাকেও কিন্তু শহীদ মিনারে নিয়ে গিয়ে শ্রদ্ধা দেওয়ার জন্য তার লাশ ওখানে রাখা হয়েছিল। তো সেক্ষেত্রে কি আমরা জাতি হিসেবে তাকে কি সঠিক শ্রদ্ধাটা দিতে পেরেছি? শ্রদ্ধা দিতে পারিনি। এটা আমাদের সংস্কৃতি হোক, অপসংস্কৃতি হোক, কিংবা আমাদের রাজনীতিটা বাজনীতি হোক। রাজনীতিকে আমি মাঝে মাঝে বাজনীতি বলি। রয়ের নিচে যে ছোট্ট একটা, আমার একটা বইও আছে, কিছু রাজনীতি কিছু বাজনীতি। ওই ফোঁটাটা আমি শুদ্ধি নিয়ে নিই। তো ফোঁটাটা নিয়ে গেলে রাজনীতি বাজনীতি হয়ে যায়। তো বাজনীতি হইলে কি হয়? বাজের নিচে বাজ ফাঁকি। বাজ ফাঁকি অনেক উপর থেকে শিকার লক্ষ্য করে সো মারবে। সো মেরে যদি তার শিকারটা নাও ধরতে পারে, খড়কুটা হইলে একটা কিছু নিয়ে যাবে। তা আমাদের দেশের রাজনীতি হয়ে গেছে বাজনীতি। এখানে সম্মানবোধটা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, সেটা নাই। এটা নির্ভর করবে কখন কে ক্ষমতায় ছিল। যেমন আমি যেটা চোখে দেখি, আমার তো কোনো এগুলো নিয়ে কারো প্রতি কোনো মোহ নাই। আমি বঙ্গবন্ধুকে যেভাবে চেরিশ করি, আবার বাকশাল করাটা তার আমি পছন্দ করি নাই। তো এখন যেহেতু বঙ্গবন্ধু হত্যার সময় আওয়ামী লীগ সরকার উৎখাত হয়ে গেছে, সেজন্য বঙ্গবন্ধু ভালো একটা জানাজা পান নাই। 570 সাবান দিয়ে গোসল করাতে হইল, রেড ক্রসের কাপড় দিয়ে তাকে দাফন করতে হইল। এটা হইল যদি আওয়ামী লীগ সরকার, আবার জিয়াউর রহমান সাহেব যখন মারা গেলেন তখন কিন্তু সরকার আউট হয়ে নাই, ওই বিএনপি সরকারই টিকে ছিল। তো টিকে থাকার কারণে জিয়াউর রহমান সাহেব তার বিপরীতে বিশাল রকমের একটা বড় জানাজা পালেন, এবং বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে সবচেয়ে বড় জানাজা জিয়াউর রহমান সাহেবেরটা। অনেকে এখন বলে রিসেন্টলি খালেদা জিয়ার বড় হয়েছে, কিন্তু আমি তো সবগুলাতেই ছিলাম, জিয়াউর রহমান সাহেবের সাথে কাজও করেছি, ছিলামও। ওনার চাইতে বড় জানাজা এখন হয়নি। কারণ হইল তখন আবার সেখানে অ্যাক্টিং প্রেসিডেন্ট সাত্তার সাহেব ছিলেন, দলের লোক ছিলেন। তাহলে কোন সময় কে মারা গেল সেটার উপরও নির্ভর করে। এখন যদি আওয়ামী লীগ থাকতো ক্ষমতায়, তাহলে তোফায়েল সাহেব একটা বিরাট রকমের 69-এ যেমন হিরো ছিলেন, এখন জানাজাও তার সেই হিরো হিসাবে জানাজা পেতেন। এখন নাই, সেটা হয় নাই। আর এখন ভিন্ন দলে যারা ক্ষমতায় আছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু রাজনৈতিকের সম্ভ্রমবোধ যেটা, সেটা এখন অনেক কমে গেছে।
তোফায়েল সাহেবের জন্য রাজনৈতিক অঙ্গনে আরও সম্মান, আরও শ্রদ্ধা প্রকাশ হওয়ার কথা। তাতে কেউ যদি শ্রদ্ধা প্রকাশ করতেন, শোক জানাতেন, তিনি যেই পর্যায়েরই হন না কেন, তাহলে তার সম্মান আরও বাড়ত। তার মানে যদি একজন দল ভিন্ন মতের হয়, তাকে সেই দল থাকলে তাকে শ্রদ্ধা জানানো যাবে না, এরকমই বিষয়টা হচ্ছে। নিজের মানে যে দলেরই দল তো পাওয়ারে থাকবে সেই দলের নেতারা মারা গেলেই তাকে শ্রদ্ধা জানানো ম্যাডাম, হবে। নিজের দলের হইলেও জানায় না। যেমন সংস্কারপন্থী হওয়ার কারণে আওয়ামী লীগের 4 নেতা স্টার হতে চেয়েছিলেন। কেমন? সুরঞ্জিত, রাজ্জাক, আমু, তোফায়েল। তো এটাকে স্টার বলা হয়তো সুরঞ্জিত, তোফায়েল, আমু, রাজ্জাক 4 নামের আধ্যক্ষ নিয়ে স্টার হতে চেয়েছিল সংস্কারের সময়। তো শেখ হাসিনা এসে পরে এটাকে পিছন থেকে উল্টাই দিল, র্যাশ করে দিল। স্টারটা পিছন থেকে যখন আসে, রাজ্জাক, আমু, তোফায়েল, সুরঞ্জিত, তাহলে র্যাশ হয়ে যায়। এটা নির্ভর করে একই দলের মধ্যে যেমন হয়। যেমন মান্নান ভূঁইয়া মারা গেলেও হতো, খালেদা জিয়াও কোনো শোক জানান নাই, কারণ মান্নান ভূঁইয়া সেখানে ছিল। আবার ক্ষমতায় আসার পরে সংস্কারদের মধ্যে মেজর হাফিজ ছিলেন। হাফিজ কিন্তু এখন স্পিকার। কেমন? সেই সময় এবং এটিএম শামসুল হুদা, তখনকার প্রধান নির্বাচন কমিশনার, তিনি তো মূল বিএনপিকে চিঠি না দিয়ে এই হাফিজ সাহেবদেরকে চিঠি দিল। তখন ডানা বিলাইয়া খোলা জিফের মধ্যে সাইফুর রহমান একটু উঠতে চাইছিলেন। অতএব সাইফুর রহমান পরে তেমন একটা শোকটো কিছু হয় নাই। এটা ইন্টার পার্টি এবং ইন্ট্রা পার্টি, নিজের দলের ভিতরে ইন্টার পার্টিতে, অন্য ইন্টার পার্টি ভিন্ন দলের মধ্যেও প্রতিহিংসা নিম্ন পর্যায়ে চলে গেছে। বিবেচনা নিম্ন পর্যায়ে গেলে যা ঘটে রাজনীতিতে তাই ঘটতেছে। ওকে, রনি ভাই, আপনাকে এই নিম্ন পর্যায়ে নিয়ে একটা প্রশ্ন করতে চাই। আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে জিনিসটা, সেই জিনিসেরই পুনরাবৃত্তি আবার হয়েছে তোফায়েল আহমেদের মৃত্যুতে। ফেসবুকের এক শ্রেণীর মানুষ বিকৃত উল্লাস করছে। এটাই কি আসলে মত প্রকাশের স্বাধীনতা? আমরা তো একটা বিবর্তনের মধ্য দিয়ে একটা বাজে সময় পার করছি, এই সময়টা অস্বীকার করা যাবে না। এখানে স্বাধীনতা বলেন, অশ্লীলতা বলেন, অসভ্যতা বলেন। আপনি ধরুন চিতার আগুনের মধ্যে পড়ে গেছেন, আপনি কোনো একটা দুর্গন্ধের মধ্যে পড়ে গেছেন, বনের মধ্যে হারিয়ে গেছেন, ওই বাস্তবতা আপনাকে মানতে হবে। এখনকার এই সময়টি মানবতাটা উধাও হয়ে গেছে। যে কোনো সম্মানিত লোককে বেইজ্জতি করাটা কিছু কিছু মানুষ মনে করছে একটা হিরোইজম, যেটাকে আমরা বুলিং বলি, বডি শেমিং বলি। শারীরিকভাবে কাউকে লাঞ্ছিত করা, তারপর শেষে যে জিনিসগুলো আগে কখনই হতো না, মানুষের গায়ে হাত তোলা, নারীদেরকে অপমান করা, বয়স্কদেরকে কান মলে দেওয়া, এই জিনিসগুলো এখন সমাজে চলছে। তো এরই ধারাবাহিকতায় এই যে মৃত্যু নিয়ে, লাশ নিয়ে, কঙ্কাল নিয়ে এখন যা কিছু হচ্ছে, আমি মনে করি যে এটা আমাদের 2 হাতের কামাই। অনেক দিন ধরে আমরা যে একটা খারাপ সময় পার করছিলাম, এই খারাপ সময়টিতে আমাদের যাদের যাদের কথা বলা উচিত ছিল, প্রতিবাদ করা উচিত ছিল, ব্যবস্থা নেওয়া উচিত ছিল, আমরা সেই জিনিসগুলো করিনি। না করার কারণে এটি এখন অনেকের জন্য অনিবার্য হয়ে গেছে এবং আগামীতে আপনার আমার জন্য এটা অনিবার্য হয়ে যাবে। এটা বাস্তবতা মেনে নিতে হবে। এটা কখন হয়? একটা সময় ধরুন মধ্যযুগে যখন রাজাবাদশারা মরে যেতেন, বিশেষ করে যারা খুব দাপটওয়ালা রাজাবাদশা ছিলেন, তারা জীবিত অবস্থার চাইতে মৃত্যু মরে যাওয়ার পরে তাদের কী হবে এটা নিয়ে খুব টেনশনে ছিলেন। এই জন্য লাশ গোপন করা, লাশকে খুব সুরক্ষিত করা এবং অজ্ঞাত জায়গায় 10-12টা কবর করে তারপর একটা জায়গাতে যেন তার লাশটা উঠে কেউ বিকৃত করতে না পারে। তো এই ভয় চেঙ্গিস খানের ছিল, তৈমুরলংয়ের ছিল, হালাকু খানের ছিল। আমরা তো এখনো দেখছি যে কবর থেকে লাশ তুলে সেখানে পুড়িয়ে ফেলানো হচ্ছে সেই এখন লাশটি। এত বছর পরে, ধরুন 800 বছর পরে, আমরা কি ঘুরে ফিরে সেই আয়ামে জাহিলিয়াতের যুগে চলে যাচ্ছি, যে যুগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো? কিংবা আমরা কি সেই আয়ামে জাহিলিয়াতের যুগে চলে যাচ্ছে যেখানে মানুষের মাথা দিয়ে পিরামিড তৈরি করা হতো? কিংবা তার চেয়ে খারাপ জায়গাতে কবর থেকে লাশ বের করে এইভাবে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। আর আইএমএ জাহিলিয়াতের যুগে সব মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আমি অন্তত ইতিহাসের ছাত্র হিসেবে এই ধরনের ঘটনা জাজিরাতুল আরবে আমি পড়িনি। যে একসাথে ধরুন এই আওয়ামী লীগ আমলে একটা ঘটনা ঘটলো, উত্তরবঙ্গে একটা মসজিদে এক পাগল অর্ধ উন্মাদ সন্দেহ করা হলো এ রয়ের এজেন্ট। তো তাকে ধরে প্রথমে মারলো, তারপরে চিতা জ্বালালো, তাকে পুড়িয়ে মারা হলো এবং ওই অঞ্চলের প্রায় 20-25 হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখলো। তো এখন আওয়ামী লীগ আমলে ওই ঘটনাগুলো ঘটেছে। আবার এখন দেখা গেল ইউনূস সাহেবের জামানাতে সেই মাজার থেকে একজন পীরের লাশ বের করে তাকে পিটিয়ে মারা হলো। আবার এক যুবককে সন্দেহ করে তাকে গাছে টানিয়ে মেরে ফেলা হলো। তো সেখানে তোফায়েল আহমেদ বা অন্যান্য যারা আছেন
তাদের অনেকেই এখন আমি ইন্টারনেটে দেখছি যে কথাগুলো বলাটা খুবই অশোভনীয়। কেউ বলছে আচ্ছা ঠিক আছে, আওয়ামী লীগের লোকজন লাশ দাফন হয়েছে তো কী হয়েছে, ওখান থেকে লাশ এখন বের করে ফেলো, বের করে তারপর জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই ধরনের কথাবার্তা হচ্ছে। এখন এই যে কথাবার্তা হচ্ছে, ইট মিনস আমরা একটা বর্বরতার, নির্মমতার, নিষ্ঠুরতার একটা প্রান্ত সীমায় পৌঁছে গেছি। রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, সমাজের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, আমাদের সবারই উচিত এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য। কিন্তু আমরা তো counseling এমনটাও করা। দেখেছি যে যারা অসভ্য ভাষায় গালাগালি করছে বা অশ্লীল ভাষা ব্যবহার করছে তারাও এখন অনেক বড় বড় নেতা হচ্ছে বা নেতা হয়েছেন, আমরা এরকমও দেখেছি। তো এটা কি তাহলে মানে আমরা বলতে পারি না যে এই যে অশ্লীলতা বলছে তাদেরকে আমরা বাহবা দেওয়ার জন্য নেতা বানাচ্ছি বা ওরকম পজিশনে বসানো হচ্ছে বা তাদেরকে সাপোর্ট করা হচ্ছে এই বিষয়গুলোতে? বিষয়টা মনস্তাত্ত্বিকভাবে খুব জটিল। জটিল হলো যে আমাদের বেশিরভাগ সমাজ ঝুঁকি নিতে চায় না, ঝুঁকি নিতে চায় না। এখন একটা লোক গালাগালি করলো, খুব অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, মানুষজন চিন্তা করে থাক বাপ, ওরে গালাগালি করছে, আমাকে তো করে নাই। তো ওকে দেখলে সে আর উল্টোভাবে একটা সালাম দিয়ে সে দেখা গেল যে সেখান থেকে একটা দূরে থাকবে, যেন আমাকে যেন গালাগালি না করে। এখন এই সমাজে যেভাবে ফজলুর রহমানের বাসায় সামনে অশ্লীল অশ্রাব্য গালাগালি করে লোকজন মপ করেছে, তা আমি তো ভয় পেয়েছি। বদিউর রহমান সাহেব উনিও হয়তো ভয় পেয়েছেন যে আল্লাহ না করুক এই আপদ যেন আমার বাসার সামনে না আসে। তো এই যে আমাদের মধ্যে একটা সেলফ সেন্সরশিপ চলে এসেছে এই জিনিসগুলো অ্যাভয়েড করার। কিন্তু আমাদের এই সমাজ একটা সময় এমন ছিল না। যখন এরকম কোনো ঘটনা কেউ ন্যূনতমভাবে ঘটার চেষ্টা করতেন, শরীয়তে বিচার হতো, মা বাবাকে মানে ডেকে আনা হতো, পিতা নিজের হাতে গ্রাম্য সালিশে জুতোর বাড়ির চোটে পুরো পিঠ লাল করে দেওয়া হতো। এবং ওই রকম গ্রাম্য যে বিচার সালিশ, ওটাই শহরে ছিল আরও মারাত্মক। আমাদের ঢাকাতে পঞ্চায়েত প্রথা ছিল, যার যার পিতামাতাকে, আত্মীয় স্বজনকে, যদি পিতামাতা না থাকতো চাচাকে, ময়মুরব্বীকে, শ্বশুরকে দায়িত্ব দেওয়া হতো যে আপনার ছেলের, মেয়েরা তো এই ধরনের কাজ, মানে এখন মেয়েরা যেগুলো করছে ওটা তো কল্পনাই করা যেত না আমাদের সমাজে। ছেলেরা যে কাজটা করতো, এই কাজ করে কেউ এখান থেকে রক্ষা পেত না। আমাদের যখন আবেগ আসে না, তখন মানে আমরা এত কিছু চিন্তা ভাবনা করি না, আমরা দৌড়াতে থাকি, পালাতে থাকি, সমর্থন দিতে থাকি। আমাদের অবাক হয়ে গেলেন যে এখানে জনাব বদিউর রহমান সাহেব বললেন জিয়াউর রহমান সাহেবের জানাজাতে সর্বাধিক লোক হয়েছে। একইভাবে বলা হয়ে থাকে 7ই মার্চে বঙ্গবন্ধুর যে ভাষণ ছিল রেসকোর্স ময়দানে, ওটাকে বলা হয় ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক জনসভা। কিন্তু আমি ইতিহাস ঘেঁটে দেখলাম যে যেই দিন পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আইয়ুব খান এই ঢাকা শহরে এসেছিলেন, ওই দিন যে জনসভা হয়েছিল সবাই বলেন যে ওটা বঙ্গবন্ধু 7ই মার্চের জনসভার চাইতে ওটা ভালো ছিল, বড় ছিল। এবং সবাই আইয়ুব খানকে দেখে খুব খুশি হয়েছিল, খুশি হয়ে বলেছিল যে নেতা তো আসলে এরকমই হওয়া উচিত, এই জন্য আগে ফেরেশতা, এই সমস্ত বাঙালির দিয়ে নেতাগিরি হয় নাকি। এই হলো আমাদের আবেগ। এরপরে যখন ফাতেমা জিন্নাহ এলেন, উনি ইলেকশনে দাঁড়ালেন, ফেল করলেন, কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামে যেতে ওনার নাকি 6-7 দিন সময় লাগছিলেন। 2 পথের ধারে এত মানুষ তাকে সম্বর্ধনা জানিয়েছেন। তো এই হলো আমাদের আবেগ। সেই আবেগের মধ্যেই ওসমান হাদির যে পরিবেশ এবং প্রেক্ষাপট এবং দুর্ঘটনাটি পড়ে গেছে। 2 নম্বর হলো যে এখানে এই যে এখন মমতা ব্যানার্জি যেটা বললেন, এর পেছনে দেশি বিদেশি চক্রান্ত ছিল। দেশি বিদেশি যারা চক্রান্ত ছিল তারা এই বিষয়টা হজম করার জন্যে, যারা পক্ষে ছিল তারাও এখানে প্রচুর চেষ্টা করেছে। আর এই বিষয়টিকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য, মার্কেটিং করার জন্য প্রচুর মানুষ চেষ্টা করেছে। ফলে মানে হাদির জানাজা, হাদির যে দাফন কাফন বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবি নজরুলের পাশে তার সমাধিস্থ করা, এই পুরো জিনিসগুলো ইতিহাসের একটি অমীমাংসিত অধ্যায়। এবং আমাদের যেটা অনুর্বর মস্তিষ্কের প্রচণ্ড অস্থিরতার ফলে একটা সমাজ কম্বাইন্ডলি, কালেকটিভলি কী করতে পারে তার একটা উদাহরণ তৈরি হয়ে গেছে এই হাদির হত্যাকাণ্ড এবং তার মৃত্যু পরবর্তী ঘটনা নিয়ে। আমি মনে করি ইটস নট আওয়ার ইউজুয়াল প্র্যাকটিস ইন দ্য সোসাইটি। আমাদের সোসাইটির এটা স্বাভাবিক প্র্যাকটিস নয়। জি জি, ধন্যবাদ রনি ভাই। আমি আবার একটু বদিউর রহমান আপনার কাছে আসতে চাই। আমি কিচেন ক্যাবিনেট নিয়ে আপনার সাথে কথা বলবো, যেটা এখন বর্তমানে টক অফ দ্য টাউন। তার আগে কিছু মানুষের মন্তব্য আমি আপনাকে জানাতে চাই। যেমন সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন, তিনি বলেছেন ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট ছিল, আমাকে রাখা হয়নি। আবার এদিকে সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি বলেছেন এই চুক্তির বিরুদ্ধে লড়েছি, চুক্তি ঠেকাতে পারিনি। আরেকজন ছিলেন সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলেছেন 6 উপদেষ্টার প্রতি মঙ্গলবার বৈঠক করেন, কিচেন ক্যাবিনেট সেটাকে বলা হতো, সব সিদ্ধান্ত নেওয়া হতো, কিন্তু উনি এই ব্যাপারে অবহিত নন। আবার এদিকে সাবেক উপদেষ্টা আরেকজন আসিফ নজরুল, তিনিও বলেছেন মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে ডাকেননি। এই যে সবাই এখন কাদা ছোড়াছুড়ি করছে,
তারপরও সেই প্রশ্নে আমি আসছি যে তারপরও কেন হলো, তো এখন ওনারা তো কেউ দায় নিচ্ছে না। ওনার নিজের উপদেষ্টা যারা ছিলেন, ডক্টর ইউনূসের যে উপদেষ্টারা ছিলেন, তারাই তার বিষয়ে তার যে চুক্তিটা উনি করেছেন সেই চুক্তির এগেনস্টে এখন কথা বলছে বা বলছে যে এই ব্যাপারে আমরা জানি না, আমরা দায় নিচ্ছি না। তারপরে উনি নির্বাচনের এই 3 দিন আগে কিভাবে এই চুক্তিটা করতে পারলেন? আর এখন যারা এই কথাগুলো বলছে তারা ছাড়া বাকি যারা আছেন তারা কি তাহলে কিচেন ক্যাবিনেট বা ডক্টর ইউনূস যখন এই চুক্তি করেছিলেন সেটার পক্ষে ছিলেন, এনারা ছাড়া বাকি যারা ছিলেন আর কি? কি মনে হয় আপনার? বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে, ওটা নিয়ে তো আগেও কথা বলেছিলাম। আপনি যেটা বললেন এখন কাদা ছোড়াছুরি করতেছে, কাদা কোথায় দেখলেন? এটাকে আপনি সেন্ট বলতে পারেন, সুগন্ধি বলতে পারেন, কাদা বলতেছেন কেন? তাদের প্রতি অসম্মান হয় না? এগুলো ইতিহাসের অংশ হয়ে থাকবে। হেট্রোজিনিয়াস এলিমেন্ট হইলে, ওই যে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতাম না, যে 1 চিমটি লবণ আর একটা এখান থেকে 1 মুষ্টি গুড়, তারপর দিয়ে গুড়টা একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল পপুলার, তাহলে কি একটা হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, তো স্যালাইন হয়ে যাবে। তো এই গুটা সরকার যেটা ইউনূসের সরকার, তো এইখানে কত কিছু গুটেছে। সব গুটার মধ্যে কাদা তো ভালো, কাদা অনেক তোমার নিষ্পাপ থাকে, কাদার মধ্যে মলিনতা থাকে না, কিন্তু আরও যে খারাপ জিনিসগুলো থাকে সেগুলা গুটিও তো হয়। এখন তারা কথাগুলো বলতেছে, বাইরে আসার পরে তাদের কোনো হারমোনাইজ সিস্টেমাইজড সরকার ছিল না, তো হঠাৎ করে পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায় পিপিলিকা বিধাতার কাছে পাখা চায়। তারপরের অংশ, বিধাতা দিলেন পাখা, দেখো তার ফল আগুনে পুড়িয়া মরে পিপিলিকার দল। তো ইউনূসের সরকার তো এরকম যে বড় শখ ছিল ইউনূসের, সরকার প্রধান হবে, নোবেল প্রাইজ পেয়েছে, বাংলাদেশে কিছু একটা হবেন, সেজন্য 111 সনে উনি খোলা সিটি দিলেন। পরে আবার নিজের খোলা সিটি নিজে বন্ধ করলেন। হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার। অতএব পাওয়ার লাভিংয়ের জন্য খোলা সিটি দিয়ে উনি ক্ষমতায় আসতে চেয়েছেন, কিন্তু উনি তলিয়ে দেখেন নাই যে তিনি এই দেশি না, উনি ইন্টারন্যাশনাল নাগরিক। তো চট করে যখন একটা সুযোগ এসে গেল, ছাত্ররা তার নিয়োগকর্তা হয়ে গেল, তখন তো ওনার কি হনুরে ভাবে টের পায় নাই। উনি ওই বাইরের থেকে সলিমুদ্দি কুলিমুদ্দি আলী রিয়াজগং এরে ওরে নিয়ে আসছে, সেটার ফল এখন বের হচ্ছে। কেউ বলতেছে আমি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, কেউ বলতেছে 6 জনের মধ্যে আমাকে ডাকে নাই, হ্যাঁ, কেউ বলতেছে আমার সাথে আলাপ হয় নাই। এটার মানেটা কেউ বলেছে আমি বিরোধিতা করেছি। এগুলো আপনি আস্তে আস্তে আরও দেখবেন, যত সময় যাবে আর যত তাদের নিজের চামড়া বাঁচানোর জন্য, কিংবা এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, মালিকানা আছে, তাদের ফেভার পাওয়ার জন্য যেই কথাটা বললে নিজের জন্য একটু সেফ সাইড হবে, তারা এই সুরে কথা বলবে। কারণ সলিড পিপল হইলে দায় নেবে, বলবে ইয়েস, রাইট অর রং, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আই সাপোর্টেড ইট, ইফ ইট ইজ ব্যাড আই টেক দ্য রেসপন্সিবিলিটি। সে সাহস তো নাই, কেমন? আর রাজনীতি এমন এক জিনিস, এখানে ক্ষমতার মোহে পড়ে যাওয়ার পরে ওই চেয়ারে থাকলে একরকম হয়, চেয়ার থেকে চলে আসলে আর রকম হয়। আবার ধরেন 3 জনে ধরে এক পায়ে একজনের দাঁড় করাইতে পারে না, দেখা যাবে তিনিও আবার 3 সিটের জন্য 3 জনে ধরে এক পায়ে দাঁড় করাতে পারে, তাও আবার 3 সিটের জন্য মনোনয়ন নেবে। ক্ষমতার বলয় থাকার পরে, আমি তো মোটামুটিভাবে বঙ্গবন্ধু সরকার ছাড়া প্রেসিডেন্ট জিয়ার সাথে তো আমি ক্লোজলি ক্যাবিনেটে থাকতে অনেক কাজ টাজও করেছি, তা আমি সবগুলো তো দেখলাম। দেখার পরে দেখলাম যে ওখানে যখন যারা ক্ষমতায় ছিল তখন তারা এক রূপে ছিল, আবার যখন সরকার থেকে চলে যায় তখন আরেক রূপ হয়ে যায়। শাহ আজিজ, মনে করেন শাহ আজিজ 1 নাম্বার রাজাকার, কারণ ইন্টেলেকচুয়াল ছেলে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তারপরে জিয়ার ওখান সময় দেখা গেল গুড পার্লামেন্টারি হিসেবে প্রধানমন্ত্রী। তো আমরা তখন সরা পড়তাম যে শুনছনি ভাই আজব কথা, জিয়ার কোলে ধলে এক আজব সিজ, সে যে শাহ আজিজ, শাহ আজিজ ক্ষমতা হয়ে গেল না। আব্দুল আলিম কারে কারে মারলো কোথায়, এখানে আসা হয়ে গেল বড় মন্ত্রী, রেলমন্ত্রী। সময় বদলাইলে অনেক কিছু ঘটে। এখন যদি আবার কোনো রকমের ইউনূস সাহেব একটা ক্ষমতায় এসে যান, তখন আবার এরা সুর পাল্টাবে। তাহলে তো আমরা মোটামুটি বলতেই পারি যে এই কয়জন সাবেক উপদেষ্টারা ছাড়া ওই সময় যারা যারা ছিলেন তারা সবাই আসলে বাণিজ্য চুক্তির পক্ষে ছিলেন বা কিচেন ক্যাবিনেটের। না হলে হলো কিভাবে? আর এই কয়জন এসব কথা যে বলে লজ্জা লাগে না? ওনারশিপ থাকতে হবে তো। ইয়েস, আই ওয়াজ ইন দ্য গভর্নমেন্ট, আমি যদি ওখানে নাও ডাকে তাইলে আই অলসো টেক দ্য রেসপন্সিবিলিটি টু বি পার্ট অফ ইট। সরকার তো সবগুলো মিলিয়ে সরকার, সেখানে তো এরকম ডিভাইডেড হইতে পারবে না। আরেকজন না থাকলেও তার দায়িত্ব হইতে হবে, কারণ সে কি তখন প্রেসে টেলিভিশনে অন্যখানে বলছে যে আমি জানি না, সাপোর্ট করি নাই, সে কি পদত্যাগ করছে? হ্যাঁ, পদত্যাগ করতে চলে আসতো যে আই ডু নট সাপোর্ট ইট, সো আই গো,
তা তো করে নাই। তো তা না করে এখন চলে আসার পরে ক্ষমতার বাইরে এসে আপনি সমস্ত তসবি তাল্লিল বলবেন, তসবি টিপবেন, এক একরকম বলবেন, এগুলো হয় না, এগুলো নেকারজনক। দিস পিপল শুড বি হেটেড বাই অল, যারা এরকম দায় নিয়ে না। জি ধন্যবাদ বদিউর রহমান। গোলাম মাওলা রানী, আপনাকেও সেম জিনিসটি নিয়েই আপনার কাছে আবারও আসতে চাই। আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে এই সাবেক উপদেষ্টারা এত কাদা ছোড়াছুড়ি করছেন, যেটিকে বদিউর রহমান বললেন যে সেন্ট বা সুগন্ধি ছোড়াছুড়ি হচ্ছে, আসলে আপনার কি মনে হয়? না, উনি তো আসলে জনাব বদিউর রহমান তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি আমলাতন্ত্র দেখেছেন, সিভিল ব্যুরোক্রেসি দেখেছেন, তাদের ডাটফাট কাকে বলে। আর 1/11 সময় লাঠির মানে মিলিটারি ব্যুরোক্রেসির ডাটফাট কাকে বলে সেটা উনি দেখেছেন। আর ছাত্র জীবন থেকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, রাজনীতিবিদদেরও ডাটফাট দেখেছেন। তো এই কথাগুলোর মধ্যে উনি যে জিনিসটি বলেছেন যে রাজনীতিবিদদের একটা গার্ডস থাকে, দ্যাট ইজ লিডারশিপ কোয়ালিটি, এবং দায়িত্ব গ্রহণ করার, ইয়েস আই অ্যাম রেসপন্সিবল, আমি এই ঘটনার জন্য দায়ী, আমার জন্য এটা হয়েছে, সকল সফলতা জনগণের বা আপনাদের, আর সকল ব্যর্থতা আমার, এই কথা বলার মতো যাদের সাহস থাকে, শক্তি থাকে, অনলি তারা নেতা। দুর্ভাগ্যজনক হলো সত্যি, আমাদের দেশে বিভিন্ন সময় যারা নেতা হয়েছে ক্রমবর্ধমানভাবে তাদের মধ্যে বিলাসিতা বেড়েছে, অহমিকাবোধ বেড়েছে, মিথ্যাচার বেড়েছে, অনাচার বেড়েছে, এমনকি ব্যভিচার পর্যন্ত বেড়েছে। কিন্তু ওই যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটির দায়িত্ব গ্রহণ করার যে ক্ষমতা, আই অ্যাম রেসপন্সিবল, এই কথা বলার ক্ষমতা ধীরে ধীরে কমেছে। আর এটার একেবারে নিম্নতম পর্যায়টা আমরা এই রাজনীতির ময়দানে দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জামানাতে। আমাদের মোস্তাকের সরকার ছিল, কিন্তু অবাক করার ব্যাপার হলো যে মোস্তাক সরকারের যে ইফেক্টিভনেস ছিল, তার যে পলিটিক্যাল ম্যাচুরিটি ছিল, এবং ওই সময়টাতে তার সঙ্গে সঙ্গে যারা ছিল তাদের 1% ক্যাপাবিলিটিও ইউনূস সরকারের যারা ক্যাবিনেটে ছিলেন তাদের ছিল না। এই কারণে এদের সব গুণাবলী আছে, আল্লাহ তাদের চেহারা দিয়েছে, সুরুত দিয়েছে, কীভাবে মাল কামাতে হয়, কীভাবে পয়সা কামাতে হয়, সব তারা জানে, কীভাবে ইংরেজি বলতে হয়, কীভাবে মানুষের সাথে প্রতারণা করতে হয়, এমনকি কীভাবে মেয়েদের মন রক্ষা করতে হয়, এই দেশে কেউ ভালো জানে না, অল দ্য মাস্টার অফ অল। কিন্তু রাজনীতি কীভাবে করতে হয়, কীভাবে সততা প্রমাণ দিতে হয়, কীভাবে কর্মদক্ষতা অর্জন করা যায়, কীভাবে জাতির কল্যাণ করতে হয়, এটা অতীতও তাদের জীবনে কখনো ছিল না, আর ওই সময়টিতে তারা চেষ্টাই করেনি। ফলে কি হলো, উনি যেটা বললেন যে এখান থেকে আপনি বললেন কাদা, উনি বললেন যে কাদা তো একটা ভালো জিনিস, কাদা এই যে ক্লে, পৃথিবীর যা কিছু তৈরি হয় কাদা থেকে তৈরি হয়, আর যত আমরা খাই ফসল ফল ফলাদি যা কিছু আছে এই কাদা থেকে হয়। ফলে এদের গায়ে কাদার মতো পবিত্র জিনিস লাগতে পারে না, এদের আরও দুর্গন্ধ জিনিস, উনি ভদ্রতা করে সেন্ট বলেছেন, মানে সুগন্ধি, সুগন্ধি না বলে এটাকে দুর্গন্ধ বলেন। এবং দুর্গন্ধ মানে কি, দুর্গন্ধের সাথে আবার আলকাতরা মিলিয়ে দেন, যে এই সুন্দর অত্যন্ত পচা গন্ধ, তার সঙ্গে সঙ্গে আবার এইগুলো নট ক্লে, আলকাতরার মধ্যে যদি খুব বাজে গন্ধ ঢুকিয়ে দেন, যে অবস্থা হয়, এই দিন যত যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে যারা যারা ছিলেন তাদের মধ্য থেকে এরকম আলকাতরার দুর্গন্ধ রং বের হয়ে আমাদের এই বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত করতে থাকবে। এই হলো মূল ব্যাপার। তো এখানে যেটা হলো যে উনি যাদেরকে সিলেক্ট করেছিলেন, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আমরা খুবই হতাশ হলো যে এই মানুষগুলোকে আমরা ভালো জানতাম, এই মানুষগুলোকে নিয়ে আমরা সুন্দর আশা করতাম, এদের অনেকের ভালো ভালো সার্টিফিকেট আছে, এদের ভালো ভালো ক্যারিয়ার আছে। তো এই মানুষগুলো কম্বাইন্ডলি কালেকটিভলি যখন একত্রে বসলো, সেখানে শুধুমাত্র মন্দ জিনিস হলো। আর এরা কেউ কাউকে ভালোবাসে না, কেউ কারো বন্ধু না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে খারাপ, ধরেন আমরা সমালোচনা করছি বিকজ উই আর নট দ্য বেনিফিশিয়ারি, আমরা তার বেনিফিশিয়ারি নই। তারপরে আমরা সাধারণ জনগণ হিসেবে মোরালেস আমরা সবাই সাফারার। এই সময়টাতে যে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো হয়েছে, যে ব্যবসা বাণিজ্যের মন্দা হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, আমরা এই যে তিনজন এখানে আছি, মোরালেস আমরা এই 2 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্ম দ্বারা যে যার অবস্থানে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমরা মবের আতঙ্কগ্রস্ত হয়েছি, জিনিসপত্রের দামের কারণে আমাদের ভিটামিন কমে গেছে, আমাদের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতা কমে গেছে, মবের ভয়ে আমরা চলতে ফিরতে পারিনি, ছিনতাই চাঁদাবাজি থেকে শুরু করে আরও অনেক কর্মকাণ্ড, এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতেন ধ্বংস হয়ে গেছে। তা আমরা এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করি যেন আগামীতে আমাদের এই জাতির কপালে এরকম দুর্ভাগ্য আর না আসে, যে ভবিষ্যতে যদি কোনো মানুষ, যদি আমরা এখন মানে তার মনে যেন আরেকটা নোবেল পাবে, এখন ইউনূসের কারণে বাংলাদেশের নোবেল এমন অবস্থা হয়ে গেছে, বিশ্বাস করেন যদি অন্য কোনো প্রাণীকে, নৈর্বোধ কোনো প্রাণীকে ওর জবান খুলে দেওয়া হয় এবং তার কাছে যদি বলা হয় যে সরকার সিদ্ধান্ত নিয়েছে বা নোবেল কমিটির সিদ্ধান্ত নিয়েছে
তোমার একটা নোবেল শান্তি পুরস্কার দেবে, তোমার মতামত কি? ও চিৎকার করে বলে বলবো যে আমাকে বাংলাদেশ থেকে আমাকে চলে যাব পালিয়ে, বঙ্গোপসাগরে আমাকে ডুবিয়ে মারা হোক, আমাকে নোবেল দিও না। বিশ্বাস না হয় যে ডোনাল্ড ট্রাম্প নামক যে মহিষটি আছে, আপনি কি এর যদি জবান খুলে দেওয়া হয় ও আত্মহত্যা করবে সঙ্গে সঙ্গে। এরকম একটা জায়গাতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে নোবেল পুরস্কারটা এই পর্যায়ে চলে গেছে। ডক্টরেট ডিগ্রি, দেয়ার আর ম্যানি ডক্টর, এই সরকার দেখবে প্রচুর ডক্টরেট ডিগ্রি আছে, প্রচুর মানুষ ইংরেজিতে কথা বলে। এখন উনি, আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা সবাই মোরাল্লাস দেশে ভালো ছাত্র, কিন্তু কিছু মানুষ দেখবেন যে ভালো মতো বাংলা জানে না, ইংরেজি কোনো গ্রামার জানে না, কিন্তু এমনভাবে ইংরেজি বলে মনে হয় যে এইমাত্র লন্ডন থেকে আসছে। এই লোকদের প্রতি আমাদের একটা আকর্ষণ ছিল যে কি সুন্দর ইংরেজি বলে, এরা যে এত পচা ডিম, এরা যে এত অপদার্থ, এরা যে এত কিছু বোঝে না, খালি ঘাড় বাঁকা করে ইংরেজি বলে। এই লোকগুলো প্রশাসনে বসে আমাদেরকে যে ক্ষতি মানে মানে করে গেছে, এর ফলে আগামী দিনে এরকম ইংরেজি বলা কোনো মানুষ দেখলে আমাদের লোকজন বলবো যে বাবা গো, আগে বাংলাটা শিখে আসো, তারপরে বাংলাটা লিখতে জানো, তারপর ইংরেজি বলো, আমাদের ইংরেজি জানার দরকার নাই। এরপরে বড় বড় অর্থনীতিবিদ, বড় বড় আমলা, শিক্ষক, যারাই ওনার সাথে সাথে আসছে, তারা পুরো পেশাটাকে শেষ করে দিয়েছে একদম। মানে ওই ধরনের কোনো লোক আগামীতে রাষ্ট্রকর্মে আসবে আর জনগণ তাদেরকে গ্রহণ করবে, এরকম একটা কলঙ্কজনক অধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করে দিয়ে গেছেন। ফলে আমরা সবাই, 1 মিনিট শেষ করছি, সবাই সেই কথা বলছি, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই যে ওনার সঙ্গে সঙ্গে যারা ছিলেন, সেটা কিচেন ক্যাবিনেট হোক এবং কিচেন ক্যাবিনেটের বাইরে, মানে রান্নাঘরের মন্ত্রিসভা, রান্নাঘরের মন্ত্রিসভা হোক বা রান্নাঘরের বাইরে ডাইনিং টেবিলের মন্ত্রিসভা হোক, ইভেন একটা বাথরুমের মন্ত্রিসভা হোক, কিচেনের রান্না বোধহয় অনেক সুস্বাদু ছিল, যে কারণে তারা ওখান থেকে বের হতে পারেনি। ওঠে। তো এখন সেই রান্নাঘরের যারা লোকজন, এরা নিজেরা মুনাফিকি করছে, নিজেরা ঝগড়া করছে, একে অপরকে দায়ী করছে। আমাদের তো আসলে এখন সমাজে ওইরকম নয়। আমাদের গ্রামে আমরা যখন স্কুলে পড়েছি, স্যারদের খুব রাগ হতো, কিছু হলে ব্যথাতো। ওইরকম যারা টিচার, যখন যদি আমাদের শিক্ষক থাকতেন, তো এখন এই যে এদের তো কারো না কারো এরকম শিক্ষক ছিল, শিক্ষকরা যদি বেঁচে থাকতেন, এদেরকে বলতেন একটু ধরে নিয়ে আসো, আমি ওদের পিঠের উপর ঠপাস করে একটা বেত মারবো, আমি কি শিখাইলাম এদেরকে। এই যে সমস্ত লোকজন যে সমস্ত কর্মকাজ করেছেন, খুব দ্রুত দেখবেন এদের পিতামাতা, এদের আত্মীয় স্বজন, এদের শিক্ষক, এরা সবাই এদের কিন্তু অনুশোচনা করবে, হায় আল্লাহ, এর সঙ্গে আমাদের এই রিলেশনশিপটা হলো কী করে। এদের স্ত্রীরা এদেরকে পরিচয় দেবে না, এদের সন্তানেরা এদেরকে পরিচয় দেবে না। যেভাবে এখন মীর জাফর বলেন, রাহিদুল্লাহ বলেন, জগৎ শেঠ বলেন, কেউ বলবে না যে এই আমি মীর জাফরের বংশধর, আমি উমিচাঁদের বংশধর। এই বাংলায় খুঁজে পাবেন না। আপনি 1000 কোটি টাকা দিয়ে কাউকে বলবেন না যে স্যার আপনি একটু লিখেন যে আপনার পূর্বপুরুষ আবু জেহেলের রক্ত আছে আপনার পূর্বপুরুষের মধ্যে, এই কথা কেউ লিখবে না। তো একই অবস্থা এই সরকারের মধ্যে এত কুকর্ম হয়েছে, সেই কুকর্ম দিন যত বাড়বে তত তাদের পরিচয় সংকট, অস্তিত্ব সংকট আমাদের কিয়ামত পর্যন্ত এটা শুধু বাড়তে থাকবে। জি রনি ভাই, একটু হাদি প্রসঙ্গে আপনার কাছে আবার জানতে চাইবো। হাদি গুলিবদ্ধ হওয়ার পরপরই দায়ী করা হলো আওয়ামী লীগকে, কিন্তু এখন আবার হাদির ভাই গতকাল সরাসরি দায়ী করলো যে ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপির কয়েকজন মন্ত্রী এমপি এবং জামায়াতের আমিরের পিএসকে। অপরদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরোক্ষ ইঙ্গিত করলেন নিজ দেশের প্রতি, কিন্তু কেউ স্পষ্ট কারোর নাম বলেন নাই। জানতে চাই হাদির এই যে মৃত্যুকে নিয়ে এখন কি রাজনীতি শুরু হচ্ছে নতুন করে? না, রাজনীতি শুরু হচ্ছে না। হাদির মৃত্যু হলে যারা পাপ করেছে, এই হত্যাকাণ্ড যারা ঘটেছে, তারা এই পাপটা হজম করতে পারছে না, প্রকৃতি এটা প্রকাশ করে দিচ্ছে। এবং খুব দ্রুত দেখবেন যে ডে বাই ডে এই নামগুলো সামনে চলে আসবে। এরকম একটা হত্যাকাণ্ড যেটার মাধ্যমে একটা আর্টিফিশিয়াল একটা অবস্থা তৈরি করা হয়েছে। এবং মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি কয়েকবার শুনেছি, উনি কিন্তু 2টো কথা বলেছেন, 3টে কথা বলেছেন। প্রথম কথা হলো যে এই চক্রান্তর সঙ্গে আরও একটি দেশ ছিল, ইট মিনস আমেরিকা ছিল, কিন্তু আমি অন্য দেশের নাম বলবো না, আমার দেশ ছিল, আমি আমার দেশের নাম বললাম, নাম্বার 1। নাম্বার 2 হলো এই হত্যাকাণ্ডের সাথে পার্শ্ববর্তী দেশের এমন লোক জড়িত, আমি তাদের নাম জানি, বলার সঙ্গে সঙ্গে সেই দেশ উত্তাল হয়ে যাবে। বাংলাদেশকে আমি ভালোবাসি, কাজেই এই নামগুলো আমি বললাম না। ইটস এ হিউজ থ্রেট। এই যে ঘটনাটা ঘটছে হিউজ থ্রেট। এর কারণ হলো যে কোনো কারণই হোক না কেন, হাদির জানাজাতে ঐতিহাসিকভাবে বহু মানুষ অংশগ্রহণ করেছে, হাদি গালাগালি করেছে, হাদি এমন কোনো ঘটনা, কিন্তু তার মৃত্যুর পরে এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে তার প্রতি বহু মানুষ সিম্প্যাথাইজড হয়েছে। এটা 3 দিনের জন্য হোক, 4 দিনের জন্য হোক, এটা সত্য কথা। এখন সেই হাদির মৃত্যুর সঙ্গে, অর্থাৎ ধরুন শুটারকে টাকা দিয়েছে রাম, শুটারকে ভাড়া করেছে শাম, প্রমোট করেছে ধাম, এরকম যে 10-12 জন লোক, এই যে বিভিন্ন দল থেকে যাদের নাম হাদির ভাই বলার চেষ্টা করছে, তাদের নামগুলো যদি সামনে চলে আসে, বিশ্বাস করেন আর একটা গণ অভ্যুত্থান, আর একটা গণরোষ
শুধু অনিবার্য নয়, ওই লোকগুলোকে আমাদের এই যুবক সমাজ তারা দেখবেন রাস্তায় ফেলে গলার উপর পাড়া দিয়ে তাদের জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবে, এই পরিস্থিতির সামনে আসছে। ফলে এই ধরনের আসলে নাটক বা এই ধরনের ঘটনা আপনি দেখেন, একটা মানুষকে হত্যা করেছে, যে আমরা সূরা বাকারায় পড়ি হত্যাকাণ্ড ঘটেছে, সেটার জন্য একটা বিরাট সূরা নাজিল হয়ে গেছে, কোরআনের সবচেয়ে বড় সূরা বাকারা। আপনি যখন একটা মানুষকে হত্যা করবেন, আল্লাহ বলেছেন যে সারা পৃথিবীর মানুষকে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এখন এই যে হাদিকে, এটা কোনো প্রেম ঘটিত হত্যাকাণ্ড ছিল না, রাজনৈতিক স্বার্থ ছিল না, এটা পুরো একটা নেশনের বিরুদ্ধে একটা চক্রান্ত ছিল। একটা রাজনৈতিক প্রক্রিয়ার মানে প্রতিষ্ঠা করার জন্য, একটা ডাইনেস্টি প্রতিষ্ঠা করার জন্য, কাউকে উচ্ছেদ করার জন্য, কাউকে শেষ করার জন্য, কেউ নিজেকে সম্রাট বানানোর জন্য এই একটা মাস্টার প্ল্যান ছিল। সেই মাস্টার প্ল্যানের প্রেক্ষিতে যখন একজন বান্দাকে, তাকে আপনি হাদির আরো অনেক দোষ থাকতে পারে, কিন্তু হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা তো সে করেনি, আপনি তাকে মেরে ফেললেন, আর এই বিচার আল্লাহ দুনিয়াতে করবে না, এটাই কি হয়? এটাই এখন বের হচ্ছে ন্যাচারালি। জি, ধন্যবাদ। মতিউর রহমান, আপনার কাছে একটু সম্প্রতি একটা ঘটনা নিয়ে জানতে চাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পদত্যাগ করেছেন। সরকার গঠনের মাত্র 3.5 মাসের মাথায় একজন পূর্ণ মন্ত্রীর এমন আকস্মিক পদত্যাগকে আপনারা আসলে কিভাবে দেখছেন, এই প্রশ্ন রাখতে চাই। সাথে আরেকটি কথা বলতে চাই যে তার দলের লোকজন বলছে যে তিনি সুস্থ আছেন, অথচ উনি বলেছেন যে উনি শারীরিক অসুস্থতার জন্য উনি আসলে পদত্যাগ করছেন। এখন এই যে বিপরীতমুখী বক্তব্যের ভেতর আসল সত্যটা আসলে কি হতে পারে? পদত্যাগ করার তো মন্ত্রীর জন্য একটা স্বাভাবিক প্রক্রিয়া, এতে অসুবিধার তো কিছু নেই। এখন হয়তো রবীন্দ্রনাথ কবিতা লিখছেন নিজের মতো করে, কিন্তু তার ক্রিটিক যারা থাকে, যারা সেটা নিয়ে গবেষণা করে, এরা দেখা গেল যে রবীন্দ্রনাথ যে নিয়তে লিখে নেয় তার থেকে বেশি পাণ্ডিত্যপূর্ণ কথা এরা বলে। তো এখন এখানে তার পক্ষে বিপক্ষের লোক থাকবে, কেউ বলবে বাধ্য করা হয়েছে, কেউ বলবে অমুকের ষড়যন্ত্র ছিল, পত্রপত্রিকা যেরকম নাম দেয় তারা বাধ্য করেছে। এইসব কথা আমরা আগেও শুনেছি। তাজউদ্দিন সাহেবের এক ছেলে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ থেকে মন্ত্রিত্বের প্রতিমন্ত্রী পদ থেকে চলে গেল, তখনও আমরা অনেক কথা শুনেছি। এটা হয় না? হয়। আবার এরশাদকে যখন হসপিটালে নিয়ে যায়, এরশাদ বলে হে সুস্থ, কিন্তু শেখ হাসিনা বড় ডাক্তার, প্রথম মেয়াদে তো 12টা না কয়টা ওনাদের নেত্রী শেখ হাসিনা 12টা না কয়টা ডক্টরেট পেয়েছে, তিনি বলছেন না এরশাদ অসুস্থ, অতএব তাকে হসপিটালে সিএমএইচে ভর্তি করতে হয়। রাজনীতির খেলার মধ্যে কিছু কূটকৌশল থাকে, এবং সেই কূটকৌশলগুলোতে কেউ যদি হেরে যায়, নেক নজরে যিনি স্ক্রুটা টাইট দিতে পারেন তার নেক নজরে না থাকেন, তাহলে তাজউদ্দিন আহমদও বঙ্গবন্ধু সরকার থেকে বাদ পড়ে যান। এটা হলো রাজনীতিক কৌশল থাকবে। আর বাইরে যেগুলা বলা হয়, যে অনেক কিছুতে বলা হয় হাদি প্রসঙ্গে আসছে, বা আগের আমাদের যে উনি ফাতেমা জিন্নার কথা বললেন, 7-8 দিনের কথা বললেন, ফাতেমা জিন্নাকে রিসিভ করার জন্য আমি নিজেও দূরাইলাম। এটা মৌসুম থাকে। আমরা ফেনীর থেকে কুমিল্লা চলে গেলাম, ফাতেমা জিন্না আসতেছে, তখন আমাদের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার বোন, কিন্তু বাস্তব কথাটা বলেছে আমার মুসলিম লীগের আমাদের এলাকার চেয়ারম্যান। আমার একটা লেখাতে আছে একজন মসরুদ্দিন মুক্তার জিন্না, উনি বলছেন যে নাতি দূরেইও না। আমার আব্বা আইয়ুব খানের গোলাপ ফুল, আইয়ুব খানের মার্কা ছিল গোলাপ ফুল, যে আমার আব্বা আইয়ুব খানের গোলাপ ফুলের সুবাস সেই 1200 মাইল পশ্চিম পাকিস্তানের দূর থেকে এসে পূর্ব পাকিস্তান প্লাবিত হয়ে গেছে। বিডি মেম্বার তো সব মেম্বাররা ভোট দেবে, কিন্তু তোমাদের হাতে মা জিন্না যে দূরাচ্ছ, ওইটা হারিকেন মার্কা, তো হারিকেনের সলতে নাই, সলতে ছাড়া হারিকেন, আর ক্যারোসিন তো নাই, ম্যাচ পাইবে কই, জ্বলবে না। কূটকৌশলের মধ্যে এখন যদি ডিফেন্ড দেওয়ানের প্রশ্নটা ওইরকম কোনো কৌশলে পড়ে যায়, তিনি অসন্তুষ্ট হইতে পারেন। বললেন সুস্থ আছেন, আপনি বলতেছেন সুস্থ আছেন, তিনি তো লিখিত দিলেন যদি অসুস্থ, তাহলে উনি অসুস্থ। কারণ আমি এখানে বসে যদি বলি যে আমি এখন অসুস্থ, আপনি জোর করে কি আমাকে এই যে সুস্থ বানাবেন নাকি? কে কোনটা চামড়া বানানোর জন্য কিটা করে বোঝা মুশকিল। আমরা এইসব বড় গুণী লোকদেরকে বুঝতে কষ্ট পাই। তার কারণ হইল ঘুরে ফিরে রাজনীতি যখন বাজনীতি হয়ে যায়, নীতি যখন থাকে না, দুটো বিষয় থাকবে। একটা হলো কারো বেলায় নীতির ক্ষেত্রে আপোষ নেই, আর কারো আপোষের বেলায় নীতি নেই। আপনি কোনটাতে যাবেন? আপোষের বেলায় যার নীতি থাকবে না, সে সবসময় আপনার আপোষ করবেই। সে প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, বিজেপি হোক, যেটা হোক, যখন যেখানে যাবে, একবার এখানে আসবে, একবার এখানে যাবে। আমাদের ওই যে রাজনীতিতে দল খেলাফি, বিল খেলাফি, রাজনীতিতে দল খেলাফি, ঋণ খেলাফি, বিল খেলাফি, রাজনীতিতে দল খেলাফি, আমার একটা লেখা তো বদলায় না।
রাজনীতিতে কে কখন দল বদলায়, এই যে উনি দল বদলায় চলে আসছেন না কেন, ভালো লাগে নাই, অসন্তুষ্ট হয়েছে। তারপরে আমাদের জাফর ইমাম একসময় জিয়াউর রহমানের ক্যাবিনেটে মন্ত্রী ছিল, আমি তার পেড পেন্সিল নিয়ে হাজির হইতাম, তারপরে আবার তার টাইগার বাহিনী হইল, সে আবার এরশাদে চলে আসলো না, আবার পরে আওয়ামী লীগ আসলো না। তো এই দীপেন দেওয়ানও তার কোনো ক্ষোভ বা কিছু থাকতে পারে, পার্টির সাথে হোক যেভাবে হোক, এটা সবসময় রাজনীতির সব কথা সবাই বলে না, সত্য বলার সাহস আমাদের দেশের রাজনীতিদের মধ্যে কম আছে। এমনকি আমাদের রাজনীতিতে ওই হসপিটালের মতো মরে গেলেও মরে গেছে, তারপরে বলে যে কিছু আছে লাইফ সাপোর্টে আছে, বিল উঠাচ্ছে লাইফ সাপোর্টে আছে। তো মরা মানুষরা তো রাজনীতিতে জীবন্ত করে রাখতে পারে অনেক সময়। তো সে জায়গায় দীপেন ধাওয়ান একজন গেছে, এ নিয়ে তো অস্থির হওয়ার তো কোনো কারণ নাই, গিয়েছে। আবার নতুন খবরও তো আছে, আপনি একজন গেল পত্রিকায়, তো আজকে দেখলাম যে আরো কয়েকজন আসতেছে, নাম চেহারাও তো পত্রিকায় দেখলাম, কয়েকটা নামও আসলো যে আরো রিসাবল হবে, মন্ত্রী হবে। তো সেই সময় আপনিও মন্ত্রী হয়ে যেতে পারেন, পছন্দ হইলে আমিও হয়ে যেতে পারি, আর রনি তো এখন ওই দলে আছে, হয়ে যেতে পারে। এইগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। জি, ধন্যবাদ রনি ভাই। বর্তমানে বিএনপি বনাম এনসিপি এবং জামায়াতের মুখোমুখি যে অবস্থান দেখা যাচ্ছে, তাতে অনেকে মনে করছেন 17 বছর ধরে বোধহয় তাদের মধ্যে শত্রুতা ছিল। আপনার কি তাই মনে হয়? কখনো কখনো মনে হয় যে এটা জাস্ট একটা সাজানো, যে লোকজনকে যদি আগে তো প্রায় 17 বছরই গৃহপালিত বিরোধী দল ছিল, আর গৃহপালিত বিরোধী দলের মধ্যে আবার প্রতিযোগিতা হতো কে কত গৃহপালিত হবে, মানে অনুগত গৃহপালিত হবে। এবং বর্তমান বিরোধী দলকেও কিন্তু স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ওরকমই ইঙ্গিত করেছেন। রাইট, কিন্তু এখন ওই আগে যে গৃহপালিত যারা ছিল, তো সেটাকে একটা নতুন, তখন তো এআই আসেনি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসেনি। তো উইদাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনু সাহেব, তারপরে রাশেদ খান মেনন বা জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা যে দক্ষতা দেখিয়েছেন, তো এআইয়ের যুগে তো আসলে সেই পুরনো মানদাত্তার সেই জিনিসগুলো চলবে না, বলবে না। এখন এখানে খুব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অভিনয় করা হতে পারে যে আমরা সত্যিকার অর্থে বিরোধী দল, জাস্ট লাইক মানে কংগ্রেস যেভাবে ভারতের নরেন্দ্র মোদীকে তুলোধনা করছে, আমরা ওইরকম কংগ্রেসের মতো। অথবা ইংল্যান্ডে সেই লেবার পার্টির অ্যাগেনস্টে যারা টোরি আছে, কনজারভেটিভ আছে, তারা যে কাজ করছে, বা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে ডেমোক্র্যাটরা তুলোধনা করছে, আমরা এইভাবে সেম কাজ করছি, এটা হতে পারে। অথবা আমাদের সবাইকে বুড়ো আঙুল দেখাতে পারে যে তোমরা বুঝো ঘোড়ার ডিম, খাও কসু, আমার বুদ্ধি হবে কোত্থেকে। আমরা যে সে একদম লেটেস্ট মডেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তোমাদেরকে বেকুব বানাচ্ছি। আমরা যে সবাই মামু, ও মামু আমি ভাগনা, আমরা মামু এবং আমরা ভাগনা, মামা ভাগনা যে কারবার সবাই মামা ভাগনা, যেখানে বিপদ নাই সেখানে, এটাও হতে পারে। এই কারণ হলো কি জানেন, এই যে 2014-তে এরকম একটা নির্বাচন হলো, আমি 2014 সনে আই ওয়াজ ওয়ান অফ দ্য, যাকে বলে খুব প্রসপেক্টিভ ক্যান্ডিডেট ছিলাম। দলের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা পছন্দ করতেন। তা আমি এই মানে দেশে একটা একতরফা নির্বাচন হবে, আর কদিন পরে 3-4 মাস পর আরেকটা নির্বাচন হবে, আমার নিজের বৈধ ইনকাম এটা নির্বাচন করতে যদি 50 লাখ টাকা খরচ যায়, 3 মাস পরে শেখ হাসিনা বলছে আর একটা নির্বাচন হবে, দরকার নেই, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করলাম না। ফলে এই যে ধরা পড়ে গেলাম, ধরা খেলাম, এরপর থেকে আর নির্বাচন না, পুরো 5 বছর চলে গেল। তাহলে দেখেন আমাদের মতো যারা লোকজন আছে, 2014 সনে এরকম একটা নির্বাচন হতে পারে, না পাস আমরা কেউ কল্পনা করতে পারিনি। আর ওই নির্বাচন 5 বছর চলতে পারে, তাও আমরা ভাবতে পারিনি। আবার 2018 সনে একটা ইলেকশন হলো, আমি তো বিএনপির প্রার্থী, আমি তো তখন ধরেই নিয়েছি বিএনপি জয়লাভ করবে। তারপরে বিএনপি জয়লাভ করলে আমি বিএনপি খুব বিপদের সময় বিএনপিতে যোগদান করেছি, আমি তো একটা বড় মন্ত্রী হব। এখন মন্ত্রী হয়ে আমি কোন কোন মন্ত্রণালয়ে নেব, আমি যখন যে চিন্তা করছি, নির্বাচনের মাঠে গিয়ে দেখি যে ওরে বাবা রে বাবা, আমার জান নিয়ে টানাটানি, আমি ঘর থেকে বেরোতে পারিনি। আল্লাহকে বলছি, আল্লাহ কুত্তা ভিক্ষা লাগবে না, কুত্তা সামলাও, আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো, আর জীবনে আমি কোনোদিন রাজনীতির নাম নেব না। এরকম জীবনটা জারে করে ফেললো। তো এই গেল 18। আবার এই যে 24-এ যে নির্বাচনটা হলো, এটা কি যেন আমি এবং দামি নির্বাচন। তো এই আমি দামি নির্বাচনের পরে আবার দেখেন আমি এবং মামু, আমরা এবং মামুদের নির্বাচন, আলটিমেটলি কিন্তু ডে বাই ডে পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। আর পাবলিক ডে বাই ডে শুধু বেকুব হয়েই যাচ্ছে, বুঝতেই পারছে না। ঘটনা ঘটার পরে আমরা চিন্তা করি কিভাবে এটা ঘটলো। এখন যারা ঘটিয়েছে, এই যেমন ইউনুসের লোকজন, তারা বলতেছে আমি ওটা ছিলাম না, আমি ওটা ছিলাম, ও ছিল, ওটা ছিল। আবার এখন এই নির্বাচনের সময় জামাত বলছে বিএনপি এখানে নির্বাচন ম্যানিপুলেশন করছে, বিএনপি বলছে জামাত ম্যানিপুলেশন করে তারা তো 78টা পাওয়ার কথা না, তারা ভাবে 8টা, তো বাকি যে 70টা তারা ম্যানিপুলেশন করে পেয়েছে। তারপরে এনসিপি যারা লোকজন আছে, আরে ওরা এত 7-8টা পেলে, ওদের তো পাওয়ারই কথা না। এখন এরা নিজেরা
ওই যে বললাম না আলকাতরা ছুড়াছুড়ি করছে, ছুড়াছুড়ি করার পরে এই যে এখন কেউ বলছে ওরা আমু, কেউ বলছে ওরা মামু, এই কেউ বলছে ওরা ভারতের এজেন্ট, কেউ বলছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ওদেরকে বসিয়ে দিয়েছে। এই জিনিসগুলো নিয়ে মানে কেউ আমরা স্বস্তিতে নেই, আমরা জনগণও স্বস্তিতে নেই, আর যারা ক্ষমতায় আসছে এরাও স্বস্তিতে নেই। এবং দেখবেন এদের কারো মুখে কিন্তু হাসি নেই। এর কারণ হলো কি জানেন, ধরুন আপনার হাতে একটা তলোয়ার আছে বা খুব পাওয়ার আছে, তো আপনি মাথায় একটা পচা দুর্গন্ধযুক্ত লাশ নিলেন, দুর্গন্ধ, কিন্তু আপনি আমাদের সবাইকে বাধ্য করে বললেন যে তোমরা বলো আমার মাথায় একটা স্বর্ণ মুকুট আছে, এবং তোমরা সবাই সেই আম্বর এবং মেশকের গন্ধ পাচ্ছ। আমরা পিস্তলের ভয়ে বললাম, কিন্তু দুর্গন্ধ তো আপনি পাচ্ছেন। ফলে এই নির্বাচনটা আসলে কেমন হয়েছে, কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে ক্ষমতায় এসেছিলেন, কীভাবে ক্ষমতায় ছিলেন, এটা আমাদের চেয়ে তারা ভালো জানেন। আর ভালো জানার কারণে আপনি দেখবেন তাদের কারোর মধ্যে যে, যেটাকে ইংরেজিতে একটা কথা আছে যে পারফেকশন অ্যান্ড পারফরমেন্স রিলেটেড এনজয়মেন্ট, ইংরেজির কথা। আপনি যে কোনো একটা কাজ করবেন, কাজ করতে গিয়ে কাজের একটা আনন্দ আপনার মধ্যে চলে আসবে। এই যে কৃষক ফসল কাটে, ওর ভিতরে আপনি গিয়ে দেখবেন যে একটা আনন্দ আছে। এখন যারা কাজ করছে এদের কাজের কারোর মধ্যে কোনো আনন্দ নেই, নিরানন্দ। যখনই সেখানে নিরানন্দ, তখন এখানে 2 নম্বর 3 নম্বর থেকে 14 নম্বর কী যে হয়েছে একমাত্র আল্লাহ যেদিন প্রকাশ করে দিবেন, এর আগ পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। জি, ধন্যবাদ রনি ভাই। বদিউর রহমান, আপনার কাছে আবার আসতে চাই। জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম, 3 বছরের শিশু থেকে 71 বছরের বৃদ্ধা, কারো সম্মান ও নিরাপত্তার নিশ্চয়তা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক নয়, এমনকি বার্ধক্যে শান্তিতে মৃত্যুর নিশ্চয়তাও নেই। যদি তার কথা আমরা মেনে নিই, তাহলে এই পরিস্থিতির জন্য আসলে কে দায়ী? আপনি তার কথা মেনে নিচ্ছেন কেন? কারণ এই ঘটনাগুলো তো আসলে ঘটেছে। তো ঘটছে, এটা আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটবে। বাংলাদেশে এগুলো কোনটা না ঘটে? যে জামাতের আমির বলতেছে নিশ্চয়তা নাই, তার 71-এর চেহারাতে সেই সময় এরকম ঘটছে না? 71-এর যুদ্ধের সময় এরা কি করছে? রাজাকার, আলবদর, আলশামস থেকে শুরু করে সেই জামাতিরা, তাদের যে নিজামিরা, মুজাহিদিরা, তাদের আগের গোলাম আজমের পার্ট হিসাবে ওরা কি করছে তখন? তো সেগুলো করছে না। রায়ের বাজারে বৈদ্যভূমি নিতে যাই, আমি নিজে দেখে আসছি না, 16 ডিসেম্বরে পরে আর 17 ডিসেম্বরে নিজে যাই দেখে আসলাম না? তেজগাঁ এয়ারপোর্টে হাইটে হাইটে দেখলাম না কি করছে? তো ওই সময়টা বাদ দিয়ে এই সময়টা বলে লাভটা কি? ঘটবে, এটা এরকম ঘটতে থাকবে। আর যেটা এখন বলতেছেন জামাত বিরোধী দল, আমি তো জামাতকে বিরোধী দল মনে করি না। এরা সংসদে বিরোধী দল নাই তো, ওরা তো এক দল। এক দল 2 ভাগ হইল। যেমন আওয়ামী লীগের শেষের দিকে এরশাদকে নিয়ে বলা হইতো যে তারা তো এক দল। তো এখন যেটা বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এরা তো এক দল। যেহেতু আপনি একটা বৃহৎ শক্তিকে নিষিদ্ধ করছেন, ভোটের বাইরে রাখছেন আওয়ামী লীগকে, যে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধ করছেন, আসতে দেন নাই, সেই জন্য এরা নিজেরা আপোষে বিরোধী দল হইয়া কাজ করতেছে। আর এখন যে লম্বা লম্বা কথা বলতেছে, বিরোধী দল থাকলে এগুলো বলতে হয়। ওই আবার এই পাশে তারেক সাহেব বলছেন না চেয়ারটা হট, আর আমি বলি এত হট চেয়ারের জন্য এত বছর পরে কমিনি হয়ে আসছেন, তো হট হইলে এটা তো বাদ দিচ্ছেন না। এই রাজনীতিতে এগুলো বলতে হয়, কে কত সুন্দর করে পলিশড হইতে সরকারের তুলোধুনো করবে, তাহলে এটা গরম বিরোধী দল। এগুলো সব পাতানো টাইপের ব্যাপার স্যাপার। 5 বছর দেখবেন এভাবে চালাবে, যদি অন্যরকম কিছু না ঘটে, এইগুলো চলতে হয়। আপনি এরশাদের বিরোধী দল কি বিরোধী দল হিসাবে ছিল না? হ্যাঁ, কত পেঁয়াজ রসুন ক্ষমতা চলে আসছে না? রাজনীতি এমন এক জিনিস, সুবিধা হইলে, পরিবারতন্ত্রের মধ্যে আসতে পারলে, তখন দেখবি যে রসুন পেঁয়াজ সব নেতা হয়ে যাবো গা। তো এখন যেটা বলছে, এটা তাবা গরম করতে চায় সবাই রাজনীতিতে, রুটি শেখার জন্য একটা চেষ্টা করে, বাইরে জনগণের কাছে দেখাতে চায় আমরা এগুলো আছি, কিন্তু মূলত সেটা নাই। আমরা এর আগে দেখছি না আপনার দিনে পল্টনের মধ্যে, সেই 69-70-এর পরেও যেটা দেখলাম, পল্টনে একেবারে চামড়া খুলে ফেলছে, এবং একজন তো স্লোগানে দিচ্ছে, মারা গেছে, যে শেখ মুজিবের চামড়া তুলে নেব আমরা। পরে আবার সেই দলে আইসা শ্বশুর শ্বশুর করে মন্ত্রী হয়েছে কিনা জানেন কিনা? এগুলা লেখাপড়া পড়লে ইতিহাস দেখলে 2 জন হয়েছিল না? আবার একজনে আপনার ট্যাঙ্কের উপরে লাফাইছে না, নাচছে না ট্যাঙ্কের উপরে, পরে আবার শ্বশুর করে আর জায়গায় চলে আসছে না? এইগুলো রাজনীতি করতে হলে এরকম তাবা গরম করতে হবে, তাহলে চট করে একটা রুটি শেখা যাবে। এগুলা গরম না রাখলে কর্মী উদ্বুদ্ধ হবে না, কর্মীদের গরম করতে হবে, এটা চলবে। এগুলো নিয়ে এনার্জি নষ্টের দরকার নেই। আপনি মূলত দেখবেন যারা ট্রেজারি বেঞ্চে আছে সরকার, তারা কতটুকু কাজ করে ফলপ্রসূ হবে, ওইটা হইলো আমাদের কাছে বড় বিবেচ্য।
জি, আরেকটি প্রশ্ন রাখতে চাই আসলে আপনার কাছে। শেখ হাসিনা বলেছেন তিনি দেশে এসে আইনের মুখোমুখি হবেন। যদিও এই বিষয়ে নানান মত রয়েছে, অনেকের প্রশ্ন তিনি তো এতদিন দেশে ফিরে জেলে যেতে রাজি হননি, রাজি ছিলেন না, তো হঠাৎ করে কেন উনি রাজি হলেন? এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, আপনার মতামতটি জানতে চাই। এবং আরেকটি বিষয় জানতে চাই যে সবাই আওয়ামী লীগের ফেরা নিয়ে এত সরব হলো কেন এখন হঠাৎ করে? এটি আমার শেষ প্রশ্ন। শেখ হাসিনা দেশে ফিরবেন কি আপনার কাছে বলছে? আমার কাছে সে তো গণমাধ্যমে বলেছে, একটি ওনাদের দেশের একটি আচ্ছা, একটি সংবাদ মাধ্যমে বলেছে। আমার সমস্যা হইলো যে ওই যে আমার ফেসবুক ব্যাকবুক এগুলা নাই তো, হ্যাঁ, ওই যে দেখেন না ছোট্ট একটা, এটার আবার এই যে কিছু ত্যাগ করার পিছনে ছিদ্রও নাই, সেই জন্য আমি অনেক কিছু কম জানি, বোকা বোকা থাকি আর কি। আচ্ছা। শেখ হাসিনা যদি বলে থাকে দেশে আসবেন, আই ডু এনকারেজ হার, আসা দরকার। কারণ শেখ হাসিনা বলছে না যে শেখ হাসিনা পালায় না, আমি সেটাও বলি শেখ হাসিনা তো পালায় নাই। এখন আমার ত্যাগ দেখ দোসর বলুক যে শেখ হাসিনা কি পালাইলো নাকি, আমি বারবার এক কথা বলি শেখ হাসিনা পালায় পালায়, যে যার বলে মিডিয়াতে বলে শেখ হাসিনা কি নিজে ইরানের সাহা নাকি, প্লেন চালাই চলে গেছে? তারে এত সুন্দর করে ওই দেশে যে নিয়ে গেল, সেই দেশে কার সাথে কে কথা বলছে, কিভাবে কোন ব্যবস্থায় গেল, কোন ব্যবস্থায় আছে, সেগুলো তো আপনি বের করতে পারতেছেন না। তো তাহলে যদি আসতে পারে, আই ডু এনকারেজ, আসুক, বিচারের মুখোমুখি হওয়া দরকার আছে, তার বক্তব্য থাকলে সেটা হবে। এটা কোনো একটা কমিশন করে শেখ হাসিনার তথাকথিত পালানো বা যেটা আপনারা বলতেছেন এভাবে কি করছে সেটা বের করা দরকার। কিন্তু সমস্যা হইলো বাসুরের নাম নিবেন কিনা আপনি, কারণ অনেক সময় যেটা ঘটনা ঘটে, হ্যাঁ, গ্রাম দেশে বাসুরকে তো শ্বশুরের বাপের মতো সম্মান করে, কিন্তু এখন কিছু অসভ্য বাসুর থাকে না, ছোট ভাইয়ের বউরে দেখলে একটু তাকাইতে ইচ্ছে হয়, তাকায়, তো তাকাচ্ছে, বউটা বেচারি সহজ সরল বউ টের পেয়েছে, টের পেয়ে সে বড় করে ঘুমটা দেয়। এখন শাড়ির পাত তো 2.5 হাত, ঘুমটা বেশি বড় হইলো, পিছনে উদম পিঠ খালি হয়ে গেল। তো বাসুর অবস্থা বলে যে তাই ভালো, তুই তোর চোখ মুখ ডেকে রাখ ঘুমটা দিয়ে, আমি বরং পিঠটাই দেখি। তো এখন এইখানে কলকাঠি নাড়ানোর মধ্যে কোন বাসুর কোন ছোট ভাইয়ের দিকে কিভাবে তাকাচ্ছে, কি হচ্ছে, সেগুলা তো এখন বের হবে না। ওই একটু কিচেন ক্যাবিনেট বলে বলতেছেন, এখন কিচেন ক্যাবিনেট, এরপর তো বেডরুম ক্যাবিনেটে তো আসবে। হ্যাঁ, দাতারা করে কি, প্রথম আপনার ড্রয়িং রুমে যায়, ওয়ার্ল্ড ব্যাংক IMF কিছু দেবে ড্রয়িং রুম, পরে যদি কোনো রকমের টের পায় যে আপনার ঘরের সুন্দরী বউ আছে বা একটা বেডরুমে মজা আছে, স্বর্ণ অলংকার আছে, তখন বেডরুমে যেতে চাইবে। রাজনীতিতে এরকম চালাকি করে তারা এখন কিচেন থেকে বেডরুমে পর্যন্ত যাবে, কথা বের হবে আস্তে আস্তে। বের হবে কি না সেটা নির্ভর করবে 1 জুন বহু বছর আগে মেজর জেনারেল আবুল মঞ্জুর খুন করে ফেলছে তার ইয়ের মধ্যে গুলি করে, সেটা কি বের হইলো এখন পর্যন্ত? হ্যাঁ, কি আপোষ হয়ে গেল না? এরশাদ হাসিনার সাথে মিলিয়ে ফাঁসি বা এই বিচারের থেকে বেঁচে গেল, রায় হয় অবস্থায় বিচারক বদলাই দিল না? তো এইগুলো আপনার এরকম খেলা চলবে। আসতে পারলে ভালো, ফেস করুক, আমি পছন্দ করব। আর যদি এগুলা প্রচারণা হয়, একটা বললেন এত সরব কেন আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগ নিয়ে সরব হবে না কেন? এই যে জানাজার মধ্যে জয় বাংলা স্লোগান আসতেছে, পুলিশ ধরতেছে 7 জন 2 জন ছেড়ে দিতেছে, জয় বাংলা বললে গুনাহ হয় বলতেছে। ও বাবা, এখন বাপের নাম নিলে যদি অন্যায় হয়ে যায়, বাপের বাপ বললে যদি গুনাহ হয়, এই জয় বাংলা বলেই তো বাংলাদেশ স্বাধীন হইল। এখন জয় বাংলা বললে এত অস্থিরতা কেন বাইরে হইতেছে? কারণটা কি? ভিতর থেকে মানুষের স্বতঃস্ফূর্ততা যে বেরিয়ে যাবে, ওটা থামাতে পারবেন না। সেটা চট্টগ্রামের জানাজাতেই আসুক, ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজায় আসুক, তোফাল সাহেবের জানাজাতেই আসুক, এগুলো বের হবে। সহজভাবে যে জিনিসটা গ্রহণ করবেন সেটা সবচেয়ে ভালো, জোর করে বন্ধ করতে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের তো অনেক রকমের টেকনিক থাকে, রাজনীতিকরা তো নেতৃত্ব গুণে টিকে থাকতে পারলে টিকে, আমরা লেখাপড়া করে টিকে থাকতে চাই, হালে রাজনীতিকরা দলবাজ করে। একজন সেক্রেটারি যখন ডিসি ছিলেন ফরিদপুরে, নরসিংদীর মোহাম্মদ আলী সাহেব, তখন সরকারের বিরুদ্ধে একটা মিছিল হইতেছে। তো সরকারের বিরুদ্ধে মিছিল হইতে গেলে তো স্বাভাবিকভাবে সরকারের লোকজন উঠে পড়লে লাগে, তখন এসপি সাহেব ভীষণ গরম হয়ে গেলেন যে ওই জায়গায় পাহারা মিছিল আসতেই দেবে না, হুলস্থুল ঠান্ডা করে দিবে। কিন্তু ডিসি সাহেবের কাছে যখন বললেন, তখন মোহাম্মদ আলী সাহেব বললেন যে মিছিলটা হতে দেন, শুধু খেয়াল রাখেন যে ভাঙচুর যেন না করে। এখন এসপি সাহেবের প্ল্যানটা পুরো একেবারে বাড়াবাতে ছাই হয়ে গেল, মিছিল হতে দেন। একটা বিরোধী দল সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে 3 মাইল যাবে, তাতে সরকার কিচ্ছু যায় আসে না। সরকার হইলো একটা জগদ্দল পাথর, এটা নাড়াইতে বহুত কঠিন ব্যাপার হয়। অতএব মিছিলটা হতে দেন, বরং তাদেরকে দাওয়াত দেন, মিছিল শেষে যেন আমি ডিসি তো আমার রুমে এসে চাটা খেয়ে যায়, তাহলে খুশি হবে, ভীষণ খুশি।
সরকারের নিকুচ করে মিছিল করে চলে গেল, আসলে চাটা খাওয়া দিলে চলে গেল। তো তিনি আমাকে বলতেছিলেন, বলে যে চিন্তা করতে হবে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, যেটা দিয়ে সরকারের কোনো খারাপ হবে না সেই জাতীয় মিছিল এনকারেজ করে ভাড়া লোক এসে করুক না, অসুবিধা কি, সময় যেটা ঘটে। জি জি, ধন্যবাদ বদিউর রহমান। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আমি রাখতে চাই গোলাম মাওলা রনি আপনার কাছে। যে প্রসঙ্গে আমি আসলে কথা বলেছিলাম বদিউর রহমান ওনার সাথেও, যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পদত্যাগ করলেন, সরকার গঠনের মাত্র 3.5 মাসের মাথায় একজন মন্ত্রীর পূর্ণ মন্ত্রীর আকস্মিক এই পদত্যাগকে আপনি আসলে কিভাবে দেখছেন? তিনি তো বলছেন উনি শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করেছেন, আবার ওনার সহকর্মীরাই বলছে যে উনি কোনো অসুস্থ না, উনি চাপে পড়ে পদত্যাগ করেছেন। আসলে কি? আমার সিক্স সেন্স যেটা বলছে চাপে পড়ে পদত্যাগ করেছেন। ওখানে আঞ্চলিক রাজনীতি আছে। আঞ্চলিক রাজনীতির উপর দুটো, একটা হলো গ্রেটার চট্টগ্রাম কেন্দ্রিক বিএনপি রাজনীতি, আর একটা হলো পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক উপজাতীয় বিভিন্ন যে সংগঠন আছে তাদের একটা রাজনীতি। এই দুটো রাজনীতিতে এই ভদ্রলোক শিক্ষিত, মার্জিত এবং অত্যন্ত জনপ্রিয়। সে হয়তো সেখানে ঠিক কুলিয়ে উঠতে পারেননি, না পারার কারণে যাচ্ছিলেন, তিনি সেটা কুলিয়ে উঠতে পারেনি। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লেখাপড়া, আভিজাত্য বোধ, একটা নির্দিষ্ট মানে জায়গা পর্যন্ত একটা মানুষ স্যাক্রিফাইস করতে পারে, এরপর আর মানুষ পারে না। তো সেদিক থেকে ভদ্রলোক, আমার সঙ্গে ওনার একদিনই দেখা হয়েছে। তো দেখার পর উনি নিজেই এগিয়ে এলেন, সালাম দিলেন, এবং এটা প্রথম হলো যে একটা লোক যে বিনয়ী এবং ভদ্র তার বাস্তব প্রমাণ। তারপর পরিচয় দিলেন যে দাদা আমি অমুক অমুক ইত্যাদি ইত্যাদি। তো ঘটনা তখন আমি বুঝতে করলাম যে সে অত্যন্ত ভদ্রলোক মানুষ, অভিজাত। এবং পরে জানলাম যে, যেহেতু আমি লয়ার ছাত্র, পরে জানলাম যে উনি সেই জুডিশিয়ারি সার্ভিসে ছিলেন। তো কাজে এখানে যে ঘটনাটা ঘটেছে এটা সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ওখানকার আঞ্চলিক যে দ্বন্দ্ব সংঘাত এবং পার্বত্য চট্টগ্রামের দ্বন্দ্ব সংঘাত, এবং এটা জনাব তারেক রহমান সাহেব সরকারের জন্য একটা ব্যাড সিগন্যাল খুব এই অল্প সময়ের জন্য। যদি কাউকে সরকার বাদ দেয় অন স্পেসিফিক পারফরমেন্সে, যে এই লোকটি খারাপ কাজ করছে বা জনগণের কল্যাণ করতে পারছে না, বা এই লোকটি বাদ দিলে সরকারের ইমেজ বাড়বে, এইরকম কাউকে যদি প্রধানমন্ত্রী হুকুম দিতেন যে আপনি পদত্যাগ করেন, তাহলে সেক্ষেত্রে সরকার ইমেজ বাড়তো। 2 নম্বর হলো যে একটা লোক আসলে রিয়েলি অসুস্থ, সিরিয়াসলি অসুস্থ, তো সে অসুস্থ লোক দায়িত্ব পালন করতে পারছে না, তো সেটা মানবিকভাবে এই প্রশ্নটা আসছে না। কিন্তু এই ভদ্রলোক হঠাৎ করে এই 100 দিনের মাথায় যে পদত্যাগটা হলো, এটা নিয়ে আলোচনা ভালো হচ্ছে না। 2 নম্বর হলো যে আরও দলের মধ্যে মন্ত্রী হওয়া নিয়ে, মানে যারা হয়েছে দলের অত্যন্ত ডেডিকেটেড যারা লোকজন, তার অন্তত পক্ষে 20 জন মন্ত্রীর বিরুদ্ধে বলছে যে এই লোকগুলো মন্ত্রী পরিষদে থাকা উচিত না, প্রকাশ্যে কথাবার্তা হচ্ছে। আবার বাইরে থেকে আরও 20-25 জন লোকের নাম আসছে যে এই লোকগুলো, এদের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে দলের, এদের যে কোনো মূল্যে দলের ভিতরে মন্ত্রী হিসাবে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। তো এরকম একটা টানা পোড়েন চলছে দলের মধ্যে। তার বাইরে এই যে মমতা ব্যানার্জি যে কথা বলল, তার বাইরে সামনে বাজেট, এরপরে বিশ্ব ব্যাংকের সাথে, IMF-এর সাথে আমাদের কিছু অর্থনৈতিক জটিলতা আছে, ইসলামী ব্যাংকে আবার সেই সাবেক মালিকরা ফিরে আসছে, জামাতকে সেখানে বের করে দেওয়া হচ্ছে, টাকার মূল্যমান কমে গেছে। সব মিলিয়ে সরকার এই মুহূর্তে তাদের ঘর সামলানোটা তাদের জন্য খুব বেশি দরকার। আর এতগুলো সমস্যার মধ্যে যদি এর মধ্যে আবার খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 1 বছরের জন্য সভাপতি নিযুক্ত হয়েছে, এবং এই সময়টিতে প্রায় দীর্ঘ 1 বছর তিনি ছুটিতে থাকবেন, সেখানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কে দায়িত্ব পালন করবেন এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব মিলিয়ে সরকারের যে কর্মকাণ্ড, সিদ্ধান্ত, সবকিছু একটা হযবরল মনে হচ্ছে, এবং আমরা এর মধ্যে কোনো আশাব্যঞ্জক এটা দেখতে পাচ্ছি না। সরকারের প্রতি যে নির্ভর করব সেটাও আমরা কোনো সুযোগ পাচ্ছি না। এটা বর্তমান সদাশয় মহামান্য সরকার বাহাদুর, তারা যদি দয়া পরবশ হয়ে এই জাতির প্রতি করুণা বর্ষণ করেন, যে জাস্ট ডোন্ট চিন্তা করেন না, আমরা আছি, আমরা একটু তাদের তাদের চেহারা মোবারক দেখে আমরা একটু স্বস্তি পেতে চাই, শান্তিতে থাকতে। আমরা তো কেমন কিছু চাই না, মন্ত্রী রাজা বাদশার মতো থাকবেন, খাবেন, প্রধানমন্ত্রী হবেন তিনি, তার মধ্যে থাকবেন, কিন্তু তারা সুখে থাকুক, এটা দেখে যেন আমাদের ভালো লাগে।